আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক আরোপ। পণ্য রফতানিতে 35% মাশুল দিয়ে করতে হবে, আজ থেকে কার্যকর। অভিনন্দন প্রধান উপদেষ্টার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে 20টির মধ্যে 19টিতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয়ে ভিন্ন মত। 2-3 দিনের মধ্যে জুলাই সনদ। গত বছর আজকের এই দিনে আন্দোলন দমাতে জামায়াতকে নিষিদ্ধ করে পতিত আওয়ামী সরকার। ছাত্র জনতা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে রাজপথে নামে সারা দেশের মানুষ। এবং জুলাই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আত্মবিশ্বাসী এনসিপি। রাজনীতির মাঠে আরো সক্রিয় হওয়ার পরিকল্পনা। জাতীয় নির্বাচনে সব আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ থেকে বাংলাদেশকে আগের 15 ও নতুন 20% শুল্ক অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। এদিকে 20% শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মনে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার তৃতীয় দফা শেষে 15% কমিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। নতুন 20% শুল্কের সঙ্গে বর্তমানের গড় 15% মিলিয়ে মোট 35% শুল্ক দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে, যার সর্বোচ্চ হার 41%। বাংলাদেশের এই হার শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশের সমপর্যায়ের। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ভারতের উপর 25%, ব্রাজিলের উপর 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40%, ফিলিপাইনের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20% ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। পাল্টা শুল্ক আলোচনা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা 3 দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। তবে বাংলাদেশ 20% ট্যারিফ হারে সীমিত থাকায় বড় ধাক্কা এড়াতে পেরেছে বলে মনে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, দেশের পোশাক খাত সুরক্ষিত রাখতে কৌশলগত আলোচনা করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। একই সাথে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার জন্য 31 জুলাই পর্যন্ত সুযোগ দেয়া হয়। সেই সময়সীমা শেষে এবার নতুন শুল্ক হার কার্যকর করল যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি একটি ঐতিহাসিক অর্জন জানিয়ে বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দেয়া বিবৃতিতে বলা হয়, এটি শুধু কূটনৈতিক বিজয় নয়, একটি সাহসী পদক্ষেপও। এই চুক্তির ফলে শুধু দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতার সক্ষমতায় বজায় থাকল না, বরং বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশাধিকারের পথ আরও বাড়ল। এই অর্জন বাংলাদেশের দৃঢ়তা এবং বৈশ্বিক অঙ্গনে ইতিবাচক প্রভাব রাখবে বলেও আশাবাদ জানান ডক্টর ইউনূস। বিবৃতিতে প্রফেসর ইউনূস আরও বলেন, এটি দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের নতুন দ্বার খুলে দেবে, যা দেশকে এগিয়ে নেবে আরও শক্তিশালী আত্মনির্ভর অর্থনৈতিক ভবিষ্যতের দিকে।
রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2 মাস ব্যাপী সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষ দিন দীর্ঘ বৈঠক শেষে রাতে ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতিবাচক ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে কয়েকটি দল একমত হতে পারেনি। 20টি প্রস্তাবের মধ্যে 19টিতে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে কিছু বিষয়ে কয়েকটি দল নোট অফ ডিফেন্স বা ভিন্নমত দিয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের আশা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আবারও দলগুলোর সাথে আলোচনা করা হবে। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের শেষ দিনের সংলাপে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। আত্মদানকারী লড়াকু বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। এর মধ্যে গোপন ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। এছাড়া সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত কমিটির বিষয়ে ভিন্ন মত সহ কয়েকটি বিষয়ে ঐক্যে পৌঁছয় তারা। তবে উচ্চকক্ষ গঠন সহ আরো কয়েকটি বিষয়ে হয়নি ঐক্য। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। বড় দলগুলোর একটা কনসার্ন যে নিম্ন কক্ষের মতো উচ্চ কক্ষে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিন্দিগিতেও সংবিধান সংশোধন করতে পারবে না, এটা তাদের একটা কনসার্ন। তবে শেষ অধিবেশনে জুলাই সনদের আইনগত বৈধতা প্রদানে কমিশন এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো, এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সমনষ্ট করার জন্য। বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে, গণতন্ত্রের একটা অবাধ চর্চা হবে, আমরা একটা ডায়ালগ নির্ভর, আমরা একটা পলিসি নির্ভর একটা দেশ আমরা বিনির্মাণ করতে পারবো। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তুলে ধরেন গেজেট নোটিফিকেশনের বিষয়। গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। এই যে ঐকমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিডটা জাতীয় জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। এই সময় কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতিবাচক ছিল। কমিশনের কাজ জাতীয় সনদের রূপ দেয়া। রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন, ভিন্ন মতের মধ্যে দিয়ে গেছেন, তারপরেও তারা এক জায়গায় এসেছেন। ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। প্রায় 2 মাস ধরে চলা এই আলোচনার শেষ দিনে অংশ নিয়েছিল 30টি রাজনৈতিক দল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনের বিরুদ্ধে জমে ওঠা বহু বছরের ক্ষোভ 2024-এর 1 আগস্ট রাস্তায় রক্তের স্রোতে ফেটে পড়ে। দেশব্যাপী ছাত্র জনতার রাজপথে নেমে আসা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি, জামায়াত শিবির নিষিদ্ধ 6 সমন্বয়কে ডিবি অফিস থেকে ছেড়ে দেয়া, শিক্ষক নাগরিক সমাজের প্রতিবাদ ও আওয়ামী লীগের করুণ পরিণতির দিকে যাত্রা শুরু, সব মিলিয়ে 1 আগস্ট ছিল এক যুগান্তকারী দিন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার আন্দোলনে সুপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরণের অপেক্ষায় ছিল পুরো দেশ। তখনও অনেকটা নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার হাতে।
ভয় নিয়ে এই সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এরপর দেশব্যাপী রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে নিহত ও নির্যাতিতদের স্মরণে চিত্রকলা, গ্রাফিতি, মশাল মিছিল, মোমবাতি প্রজ্বলন, শিশুদের হাতে ব্যানার নিয়ে ছিল নতুন প্রজন্মের শান্তিপূর্ণ প্রতিরোধ। শিক্ষার্থীদের যেন গুলি করা না হয় তাই রাস্তায় নেমে আসেন শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না। যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে অবশ্যই পদত্যাগ করুন। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। এদিন আন্তর্জাতিকভাবেও চাপে পড়ে সরকার। বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে সরকার। অবভিয়াসলি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে এটা তো ভাবাই যায় না, তাই না? পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এবং দেশব্যাপী নাগরিক সমাজের ধিক্কারে এদিন ডিবি অফিস থেকে 6 সমন্বয়ককে ছেড়ে দেয় পুলিশ। আন্দোলনের পেছনে বড় ধরনের ভূমিকা রয়েছে জামাত ও শিবির, তাই এদিন নির্বাহী আদেশে তাদের নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। তবে মাত্র 4 দিন পরে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সরকার বা আওয়ামী লীগের কেউ। পতনের শেষ দিকে এসেও দাম্ভিকতার চূড়ান্ত রূপ দেখিয়েছিল ফ্যাসিস্ট দলটি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? পায়ের নিচে মাটি না থাকলেও ক্ষমতায় টিকে থাকতে গণগ্রেফতার চালাচ্ছিল স্বৈরাচার সরকার। পাশাপাশি পুলিশের গুলিতে আহতদের দেখতে হাসপাতালেও যায় দলটির নেতারা। পতনের ঠিক আগ মুহূর্তে কি করবে আওয়ামী লীগ তা বুঝে উঠতে পারছিল না। বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। নিজ দলের নেতাকর্মীদের মাঠে না পাওয়া, জনতার জেগে ওঠা, মৃত্যুকে ভয় না করে শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসায় আওয়ামী লীগের করুণ পরিণতির দিকে যাত্রা শুরু হয় 2024-এর 1 আগস্ট। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর ধানমন্ডিতে র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং পরিবেশকে বাসযোগ্য করে তুলতে সরকার এবং জনগণকে একসাথে কাজ করতে হবে। র্যালিটি ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে শুরু করে মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হয়। র্যালিতে শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। নানা বাধা বিপত্তির পরও জুলাই পদযাত্রায় ব্যাপক জনসমর্থন এনসিপিকে আত্মবিশ্বাসী করেছে বলে মনে করছেন দলটির নেতারা। দেশ গঠনে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ায় আওয়ামী জাতীয় নির্বাচনের সব আসনে প্রস্তুতির পরিকল্পনা করছে নতুন এই দলটি। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুবা জাবিন এটিএন বাংলাকে বলেন, জুলাই গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের এই দাবিতে মাঠের রাজনীতিতে আরও সক্রিয় হবে দলটি। রিপোর্ট আদিন সজীবের। রাজনীতি এক কঠিন পথ, যে যাত্রায় আছে ঝুঁকি, কত শত কটু কথা, পদে পদে আছে পিছুটান, কড়া সমালোচনা। তবুও জুলাই গণ অভ্যুত্থানের পর এই রাজপথকেই বেছে নিয়েছেন সেই তরুণরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে 5 আগস্টের পুনরাবৃত্তি হবে। ফেব্রুয়ারিতে দলটার আত্মপ্রকাশ হয়েছে মাত্র 5 মাস। বেরিয়ে যায় জুলাই পদযাত্রায়। দিনে কিংবা রাতে রোদ বৃষ্টিতে ভিজেই তারা পাড়ি দিয়েছে বহু পথ, জেলার পর জেলা, শহর থেকে শহরে। এমনি করেই সারা দেশ
সঙ্গে ছিল একদল তরুণ নারী রাজনীতিকও। বললেন আত্মবিশ্বাসী, অনেক বেশি আত্মবিশ্বাসী এখন। 4 মাস আগে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তার থেকে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ সোশ্যাল মিডিয়ার বাইরে, মূলধারার মিডিয়ার বাইরে একটা জগৎ আছে, এটাই সবচেয়ে বড় জগৎ। আমি মনে করি যে হচ্ছে এই দলের অর্জনের চাইতে হচ্ছে এই দেশের মানুষের অর্জন, অভ্যুত্থানের অর্জন হচ্ছে এই দল এমন একটি দল পেয়েছে এই দেশ, যে দল গঠনের 5 মাসের মধ্যেই সারা দেশের প্রত্যেকটা জেলা ঘুরে এসেছে। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। জুলাই পদযাত্রার সবচেয়ে কঠিন পথ ছিল গোপালগঞ্জে। শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশের মঞ্চেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, সংঘর্ষ বাধে পুলিশের সাথে। রণক্ষেত্রে নিহত 4 জন, এর মধ্যেও হয় এনসিপির সংক্ষিপ্ত সভা। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। 144 ধারা জারি কিংবা সার্কিট হাউসে কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে এপিসিতে করে এনসিপি নেতাদের নিরাপদে যাওয়া জন্ম দেয় আলোচনার। বাংলাদেশের প্রতিটি প্রান্তে যাওয়া আমাদের অধিকার রয়েছে, এবং প্রতিটি প্রান্তে যাব। আমরা গিয়েছিলাম, প্রোগ্রাম করেছি, বের হয়েছি, সেই জায়গায় প্রশাসনিক ব্যর্থতার কারণেই আমাদের উপর হামলা হয়েছে। পাশাপাশি যারা হামলা করছে তারা জঙ্গি, সরাসরি অস্ত্র নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে সংগঠিত হচ্ছে, এগুলো তো পরে আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীরাই তথ্য বের করেছে। তাহলে এটা কি আগের দিন কয়েক ঘন্টার মধ্যে এই পুরো ব্যাপারটা এরকম পূর্ব পরিকল্পিতভাবে তারা কি কয়েক ঘন্টার মধ্যে সংগঠিত হয়ে গেল? শুধু তাই নয়, তরুণ রাজনীতিকদের কথার যুদ্ধে উত্তেজনা দেখা যায় কক্সবাজার সহ বেশ কিছু এলাকায়। জন্ম দেয় আলোচনার, হয় সমালোচনাও। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। তবুও রাজপথে এনসিপি নেতাদের সরব উপস্থিতিতেই শেষ হয় মাসব্যাপী জুলাই পদযাত্রা। তাদের প্রত্যাশা বেড়েছে জাতীয় নির্বাচন নিয়েও। আমরা তো চাইবুতে হচ্ছে 400 আসন হলে 400টা আসনেই যেন হচ্ছে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারে, সেরকম প্রার্থী গুছিয়ে আনা। আমরা সেই আশা রাখি। আমরা মনে করি যে হচ্ছে 24 পরবর্তী সময়ে মানুষ নতুন কাউকে চাই, নতুনের হাতে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। সেটা আমরা আশা করি যে হচ্ছে বাংলাদেশ আগামী সংসদে এনসিপি সর্বোচ্চ আসন পাবে। হান্নান মাসুদ ও ডাক্তার জাবিন বলছেন, জনগণের আরো কাছে যেতে চায় দলটি। বলতে চায় গণমানুষের কথা, বিশ্বাস, গণহত্যার বিচার ও দেশ গড়তে তরুণ রাজনীতিকদের সাথে থাকবে ফেসিবাদ বিরোধী মুক্তিকামী মানুষ। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 7 শিশুসহ 15 বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন জানায়, বিভিন্ন সময় হস্তান্তর করা এসব ব্যক্তি সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা সবাই ভারতের হরিয়ানার নরনৈল কারাগারে 3 মাস আটক ছিল। পতাকা বৈঠকে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে বিএসএফ অবৈধভাবে ভারতে প্রবেশ করাদের হস্তান্তর করে। তাদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 7 জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। একটি দেশের স্বাধীনতা একবারই হয়, দুবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, পতাকা ও সংবিধান দিয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এটাকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ শহরের 5 রাস্তার মোড় শহীদ মিনারের সামনে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও বীর শহীদদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। আসন্ন ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার গঠন করেছে মিয়ানমারের জান্তা সরকার। তবে এই সময় অন্যান্য দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন জান্তা প্রধান মিং অং হ্লাইং। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2021 সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে ডিক্রির মাধ্যমে যে ক্ষমতা দেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।
পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে। এর আগে দেশ জুড়ে চলা 3.5 বছরের জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। আসন্ন নির্বাচনকে প্রহসন বলেই বিবেচনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তারা বলছে সামরিক বাহিনীর প্রধানের পদ ছাড়াও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ ক্ষমতা নিজের কাছেই রেখেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। তাই এসব পদক্ষেপে দেশটির ক্ষমতা কাঠামো পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। 2021 সালে নির্বাচিত নেতা অং সান সুচির সরকারের উৎখাতের পর ক্ষমতা নেয় মিয়ানমারের জান্তা সরকার। এবার খেলার খবর। ওভালে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে 6 উইকেটে 204 রান তুলেছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে 10 রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর 38 রানে বিদায় নেন লোকেশ রাহুল। সুফমান গিলের ইনিংস থামে ব্যক্তিগত 21-এ, তবে তার আগেই রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটার। সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সুনীল গাভাস্কারের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। 732 রান করেছিলেন গাভাস্কার। গিলের রান 743। ভারত 153 রানে তাদের ষষ্ঠ ব্যাটারকে হারায়। 52 রান নিয়ে উইকেটে আছেন করুণ নায়ার। আরেক প্রান্তে থাকা ওয়াশিংটন সুন্দরের রান 19। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক আরোপ। পণ্য রফতানিতে মোট 35% মাশুল দিতে হবে। আজ থেকে কার্যকর, অভিনন্দন প্রধান উপদেষ্টার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে 20টির মধ্যে 19টিতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয় ভিন্ন মত। 2-3 দিনের মধ্যে জুলাই সনদ। গত বছর আজকের এই দিনে আন্দোলন দমাতে জামায়াতকে নিষিদ্ধ করে পতিত আওয়ামী সরকার। ছাত্র জনতার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে রাজপথে নামে সারা দেশের মানুষ। এবং জুলাই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আত্মবিশ্বাসী এনসিপি। রাজনীতির মাঠে আরো সক্রিয় হওয়ার পরিকল্পনা। জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।